আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ২৮ বছর পর ডাকসু নির্বাচন জরুরি ছিল বললেন প্রধানমন্ত্রী। দল পুনর্গঠনের উপর এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানিকগঞ্জে। খন্দকার দেলোয়ারের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে ওঠে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে রাত 11:15টার দিকে ঢাকায় পৌঁছবে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি। শুক্রবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছের একটি মসজিদে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই হামলার পর নিরাপত্তাজনিত কারণে কিউই সফর বাতিল করে বাংলাদেশ। অন্যান্য দেশে আসার পর সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের নিরাপত্তা দল আসে, তেমনি বাংলাদেশ দল বিদেশে খেলতে যাওয়ার আগে নিরাপত্তা দল পাঠানো উচিত বলে মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, নিরাপত্তার জন্য বোর্ড যে স্ট্যান্ডার্ড সেট করবে সেটা দিলে কেবল বিদেশে খেলতে যাবে টাইগাররা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শোকাতুর পুরো নিউজিল্যান্ড। নিরাপত্তা ঝুঁকির কারণে এর মধ্যে সফর বাতিল করা হয়েছে বাংলাদেশ দলের। দেশের উদ্দেশ্যে বিমানে উঠেছেন ক্রিকেটাররা। রাতেই টাইগারদের ঢাকায় ফেরার কথা। এই ঘটনায় খুবই মর্মাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা থাকা দরকার। আইসিসি সিকিউরিটি প্ল্যান আমাদের দিয়েছে অলরেডি অবশ্য বোর্ডে। সেই সিকিউরিটি প্ল্যান অনুযায়ী আমরা জানি, কিন্তু যখন আমরা বাইলেটারাল ট্যুর খেলতে চাই, এরকম যেটা আমরা গেলাম নিউজিল্যান্ডে, তখন আমাদের বোর্ডেরই উচিত যে সিকিউরিটিগুলোকে ক্লিয়ারেন্সটা নিয়ে নেওয়া, যে কোথায় কী হবে। তারপরেও এটা যে হবে না, এত সিকিউরিটি পরে এটা তো এরকম হতেই পারে। তারপর আমরা নিজেরা নিরাপদ থাকবো যে বাংলাদেশ টিম কোথায় যেতে পারবে, কখন যেতে পারবে, কোথায় যেতে পারবে না পারবে জানা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, প্রয়োজনে নিরাপত্তা না থাকলে কোনো দেশে খেলতে যাওয়া উচিত হবে না। মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা সেট করব, সেই অনুযায়ী যদি সিকিউরিটি প্ল্যান থাকে তাহলে আমাদের টিম ট্যুর করবে। আমরা ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনাই করব এবং এটাই সমীচীন হবে। তবে সিরিজের তৃতীয় শেষ টেস্ট ম্যাচটি কবে হবে কিংবা আদৌ হবে কিনা সে বিষয়ে এখন কিছু জানাতে পারেননি বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাস বন্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীতলক্ষা সেতু, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় 4 লেনের ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাসের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর এলাকায় যানজট দূর করতে শীতলক্ষা নদীতে 400 মিটার লম্বা এবং 18 মিটার চওড়া শীতলক্ষা সেতুটি নির্মিত হয়েছে। নির্ধারিত সময়ের 4 মাস আগেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যান চলাচলের জন্য 4 লেন সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা তো কাশপুর সেতু, ওটা তো আছে, ওটা তো নষ্ট হয়নি, এটা আমরা শীতলক্ষা সেতু বললেই তো হতো। একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় 4 লেন ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তা পারাপারে পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা গাড়ি পাস করে গেল কেন সেই গাড়ি ধরতে হবে, কিন্তু একজন বাস যখন কেউ চালায় তার মনে রাখতে হবে যে বাসে অনেক যাত্রী আছে, তাদের জীবনটা মূল্যবান, আর যে ড্রাইভার তারও জীবনের মূল্য আছে, কিন্তু সেটা তাদের মনে থাকে না। কাজে এই অশুভ প্রতিযোগিতা যেন না করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখা। আর তাছাড়া এখন প্রযুক্তি এসে গেছে, এই সমস্ত হাইওয়েতে এমন ব্যবস্থা করা যেতে পারে সেখানে ক্যামেরা এবং স্পিডে কে বেশি গেল না গেল সাথে সাথে ধরা যায় এবং সেটাকে সঙ্গে সঙ্গে তাদের প্রতি লক্ষ্য করা যায় এবং সেটা লেজার দিয়েও তাদেরকে থামানো যায় এবং সেই ধরনের আধুনিক ব্যবস্থা আমাদের করতে হবে। নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা, শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে ক্রিকেটাররা বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন তিনি। এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময়
যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। নিউজিল্যান্ডে মসজিদে ভয়াবহ হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা না থাকাটা দুঃখজনক। রাজধানী মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ মানবাধিকার সম্মেলন শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেন। 18 মিনিট ধরে হামলা করা হলো, যে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেওয়া হয়েছে। এবং একটি মসজিদে হামলা করার পর 3 কিলোমিটার দূরে আরেকটা মসজিদে হামলা হলো, অথচ নিউজিল্যান্ডের পুলিশ 18-20 মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে পারলো না। এটি অত্যন্ত আশ্চর্যজনক এবং দুঃখজনক। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে 28 বছর পর ডাকসুর নির্বাচন জরুরি ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত নেতা ও হল নেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিজয়ীদের দায়িত্ব হচ্ছে ভালো মন্দ সবকিছুর দায়ভার গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রতি সমান আচরণ প্রকাশ। এ সময় নিরাপদ সড়ক চাই ও কোটা আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো আন্দোলনে সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। গত 1 দশকে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অস্ত্রের চেয়ে কলমের জোর বেশি। এর আগে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ডাকসুর কার্যক্রম সফল করতে শেখ হাসিনার সহযোগিতা চান। আমাদের মহান হার জিত তো থাকবেই, তাহলে সবাইকে যে জিতবে তারও দায়িত্ব খুব বেশি। এই কারণে যে যেহেতু সে জিতেছে তার দায়িত্ব হলো সকলে, তখন কে ভোট দিল না দিল সেটা দেখার দরকার নেই। গোটা ইউনিভার্সিটির সকল ছাত্রদের দায়িত্ব কিন্তু যারা জিতেছে তাদের কাজে হল কমিটিগুলি এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যারা জয়লাভ করেছ তোমাদের প্রত্যেকের এটাই মনে রাখতে হবে, এখানে কিন্তু কে ভোট দিল না দিল ওই চিন্তা আর মাথায় থাকবে না। তখন এই চিন্তাটাই আসতে হবে যে হলে যারা জিতেছে তা হলের ভালো মন্দ তোমাদের দেখা দায়িত্ব। এই নেতৃত্ব গড়ে তোলার জন্যই কিন্তু এই নির্বাচন। কাজে আমি অন্তত একটা ক্ষেত্রে আমি আনন্দিত যে সেখানে কোনো রকম সন্ত্রাস বা বোমাবাজি সেইগুলি আবার ইউনিভার্সিটিতে প্রবেশ করেনি। এটা আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে কঠোর নির্দেশ ছিল এবং আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনেও কঠোর নির্দেশ ছিল যে কোনো রকম এই জাতীয় ঘটনা যেন আবার ঢুকতে না পারে। দল পুনর্গঠনের উপর এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে তাঁর কবর জিয়ারত শেষে এই কথা জানান তিনি। এদিকে জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে কৃষিবিদদের অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে নতুন করে সংগঠিত করা হচ্ছে। পরিকল্পনা তো আপনারা নিশ্চয়ই আমাদের জানতে পারছেন যে আমরা এখন যে কাজ করছি সেই কাজটি হচ্ছে আমরা দলকে পুনর্গঠিত করবার চেষ্টা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দলকে পুনর্গঠিত করবার কাজ চলছে, আমরা সেই কাজগুলো করছি। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার উঠে পড়ে লেগেছে। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, কারান্তরে রেখেছেন। এই করে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এর আগে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসীও উদ্বিগ্ন। তারা শুধু এই নির্বাচনকে বাতিল করে নাই, নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করেনি, তারা সাথে সাথে যে কাজটি করেছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা যে একটা মিথ্যা মামলা তারও প্রতিফলন ঘটেছে এই রিপোর্টে। কিন্তু
এবং বাংলাদেশের হিউম্যান রাইটসের যত ভায়োলেশন হচ্ছে সেটাই রিপোর্টে প্রতিফলন ঘটেছে এবং এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর। আমির খসরু অভিযোগ করেন, গণশুনানির নামে গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব জনগণের সাথে প্রতারণার শামিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে রিকশা এবং ভ্যান বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, সরকার দুস্থদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এরই অংশ হিসেবে গত কয়েক বছর ধরে গরিবদের বিনামূল্যে রিকশা ও ভ্যান দেয়া হচ্ছে। এ সময় ২০ দলীয় জোটের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেন, জনগণের প্রতি ভালোবাসা না থাকায় বিলুপ্তির মুখে বিএনপি। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এতে উপস্থিত ছিলেন। এই দেশের মানুষের সম্পদ লুট করার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে, তার দল আজকে নিশ্চিহ্ন হওয়ার পথে, বিলীন হওয়ার পথে। যে কোনো নির্বাচনে গেলেই মানুষের মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমাণ পাওয়া যায়। কারণ যে দলের শীর্ষ নেতা নেত্রী দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে এবং জেলখানা এবং পলাতক, তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকতে পারে না। নিমতলী ঘটনায় ১৭ দফা সুপারিশ বাস্তবায়ন আর অগ্নিকাণ্ড ঠেকাতে অবহেলার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তি না হলে চকবাজারের মতো ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীতে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা আরও বলেন, এই ঘটনায় সরকার, সংসদ বা নাগরিক সমাজ কেউই দায় এড়াতে পারে না। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। মাঝে পেরিয়েছে ৯ বছর, অগ্রগতি যে কিছুই হয়নি তার বড় প্রমাণ ফায়ার সার্ভিসের তথ্য। হিসাব বলছে, এখনও ছাড়পত্র ছাড়া ঢাকায় যে ৮৬৭টি প্রতিষ্ঠান রাসায়নিক পণ্য মজুত করছে তার ৩৬১টি সদরঘাটের কাছাকাছি এলাকায়। হাজারীবাগে ২০৯টি, লালবাগে ৮৭, পোস্তগোলায় ৪৩, সিদ্দিকবাজারে ৪২টি। আর ফাইলবন্দি অগ্নিকাণ্ড ঠেকাতে নিমতলী তদন্ত কমিটির ১৭ দফা সুপারিশ। এক আসামি হলো আগুন আর এক আসামি হলো কেমিক্যাল। এই দুইজনকে আসামি করার ফলে আরো যে ১৫-২০ জন আসামি আছে খালাস পেয়ে যাচ্ছে। কোনো দায়িত্ব পালন না করলে যদি সরকারি কর্মকর্তার শাস্তি না হয় তাহলে চকবাজারের মতো আরও ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞদের প্রশ্ন, বারবার অগ্নিকাণ্ড আর প্রাণহানির পরও পুরান ঢাকার স্থাপনা আর সেখানকার রাসায়নিক শিল্প কারখানার দেখভালের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন, রাজুক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, বিস্ফোরক অধিদপ্তরের মতো অন্তত ১৬টি সরকারি সংস্থার দায় কতটা, কিংবা এসব সংস্থাকে জবাবদিহি করতে ব্যর্থতার দায়ী বা কার? ৭১ জনের মৃত্যু ঘটল, এরপরেও কিন্তু আমাদের সংসদে একদিনের মুলতবি প্রস্তাব উত্থাপন করে একদিনের আলোচনা হওয়া উচিত ছিল, হলো না। এটা সংসদীয় কমিটি এখনও হিয়ারিং করতে পারত, সবাইকে ডাকতে পারত, এবং এটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ২০০৯-এর পরে এই ২০১৯ এসে প্রথম হত্যাকাণ্ড হলো না, প্রতি বছর হয়েছে। সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে এক একটা ব্যবসা করার অনুমতি দেওয়ার পর সেই ১৭টির একটু প্রতিফলিত হচ্ছে কিনা তা দেখার যদি কেউ না থাকে, এই সিটি কর্পোরেশন বিস্ফোরক অধিদপ্তর আমাদের দরকার নেই। যত দ্রুত সম্ভব আলাদা এলাকা ঠিক করে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখন কার্যকর করা সবচেয়ে বেশি জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, এসএমই খাতে কর্মসংস্থান বাড়াতে মূলধন প্রয়োজন, এজন্য সুদের হার কমানোর পরামর্শ দেন তিনি। রাজধানীতে ৭ম জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এসএমই মেলা। 7 দিনের এই মেলায় প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এতে পাট, খাদ্য ও কৃষি, চামড়া, প্লাস্টিক, হস্তশিল্প, পোশাক, ইলেকট্রিক ও আইটি সহ বিভিন্ন পণ্য ও সেবা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এটাই থাকে আমার টার্গেট, যে হ্যাঁ আমি এখান থেকে একজন ভালো একটা বড় মাপের যে বায়ার খুঁজে পাবো। ১২০০ টাকা, ১০০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত ব্যাগ আছে। সপ্তমবারের মতো এই মেলায় ২৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের বেশিরভাগই নারী উদ্যোক্তা। এমন আয়োজনে পণ্য বিক্রির পাশাপাশি পণ্যের অগ্রিম অর্ডার ও ব্যবসার প্রসার হয় বলে মনে করেন উদ্যোক্তারা। পেপার কাপ বানায়, পেপার প্লেট,
তারপর বার্গার বক্স, এগুলি সব বাইরের থেকে আমরা কাঁচামালগুলো ইম্পোর্ট করি এবং বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচারিং করি। 3টা ডিজাইন আছে রুটি মেকারের, আর সাথে সাথে বুটিক্স আছে। মানুষ ভেজালমুক্ত যে পণ্যগুলো খেতে চায় কিন্তু পায় না, একই ছাদের তলে আমরা চেষ্টা করেছি এই পণ্যগুলো এনে ক্রেতার হাতে তুলে দেওয়ার। এসএমই মেলার উদ্বোধন করে শিল্পমন্ত্রী জানান, উদ্যোক্তা ও বাজার বাড়াতে সরকার কাজ করছে। এই জন্য ব্যাংক ঋণ ও নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। যারা কর্মসংস্থান সৃষ্টি করছেন তাদের জন্য মূলধনের আরো সহজীকরণ এবং আরো বৃদ্ধি করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেখানে আমরা ঋণ খেলাপি হয়ে গেছি বিভিন্ন জায়গায়, বড় বড় তেলের মাথায় আমরা তেল দিচ্ছি, সেখানে যদি তার কিঞ্চিত অংশ আমরা এখানে যদি আমরা এটাকে ট্রান্সফার করি, আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর আজকে যে উদ্দেশ্য সেটা অনেকভাবেই সফল হবে। পরে 2 বিভাগে 6 জনকে এসএমই উদ্যোক্তা পুরস্কার দেয়া হয়। এই মেলা চলবে 22 মার্চ পর্যন্ত। এসএমই মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গিবাদ রুখতে তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই আহ্বান জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শুধু গ্রেপ্তার করে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার উগ্রবাদ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মনে করছেন অনেকে, আবার অনেকে মনে করছেন সুশাসনের অভাব, অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব উগ্রবাদ বাড়ার অন্যতম কারণ। এমন প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার উগ্রবাদ বাড়ার প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দলের ভূমিকায় ছিল লালমাটিয়া মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার উগ্রবাদ বাড়ার প্রধান কারণ। তারা কিভাবে তথ্য প্রযুক্তিকে প্রধান সমস্যা হিসেবে দায়ী করছে। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে র্যাব মহাপরিচালক খারাপ দিক বর্জন করে তথ্য প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে নেওয়ার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। তথ্য প্রযুক্তির অপব্যবহার এই আমাদের উগ্রবাদ বাড়ার কারণ। বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিলিয়ন ম্যাটেরিয়ালস রয়েছে। এখন ডিপেন্ড করে আমি কি খুঁজছি। আমরা আমাদের দেশবাসীকে অনুরোধ করব যে এই তথ্য প্রযুক্তির অপব্যবহার যেন আমরা কেউ না করি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জঙ্গিবাদ রুখতে নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর তাগিদ দেন। আমার বাংলাদেশের মধ্যে আমরা এখন মনে করি উগ্রবাদ, সহিংসতা, জঙ্গিবাদকে যদি আমরা প্রতিহত করতে হয় তাহলে আমরা আমাদের যে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা রয়েছে, ধর্মীয় স্কলাররা রয়েছে, পুরোহিতরা রয়েছে, এদের সকলকে একত্রিত করে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদেরকে তথ্য প্রযুক্তির যে অবাধ ব্যবহারের কারণের জন্য আমাদের ছেলেমেয়েরা সারাদিন একটা স্মার্টফোনের মধ্যে বসে থাকছে বা কম্পিউটারে বসে থাকছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের মনিটর করতে হবে। প্রতিযোগিতায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে হারিয়ে বিজয়ী হয় লালমাটিয়া মহিলা কলেজ। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চতুর্থ প্রজন্মের ব্যাংক পদ্মা। রাজধানীর একটি হোটেলের লোগো উন্মোচনের মাধ্যমে নতুন পথ চলা শুরু করল এই ব্যাংক। সরকারি 5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিংহভাগ অংশীদারিত্বের ভিত্তিতে গত জানুয়ারিতে সারা দেশে 57টি শাখায় আধুনিক সব সুবিধা নিয়ে কাজ করছে পদ্মা ব্যাংক। প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর এ.কে.এম. মশিউর রহমান, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত, ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক এতে যোগ দেন। ত্রাণ বিতরণে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের কলমা এলাকায় একটি স্কুল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শিক্ষার হার বাড়ানোর জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। পরে সাভারের গ্যান্ডায় ডাক্তার এনামুর রহমানকে উপজেলা প্রশাসন ও সকল এনজিওর সমন্বয়ে সংবর্ধনা দেওয়া হয়। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অসামান্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ভোলার চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না স্লোগান নিয়ে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা।
সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রইসুল আলম মণ্ডল এতে আরও বক্তব্য রাখেন। জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা রক্ষায় গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা এবং প্রচার প্রচারণার মাধ্যমে এই বিষয়টিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে বিভিন্ন সময় অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু উন্নয়নের জন্য কাজ করেছে শেখ হাসিনার সরকার। এই জন্য মানুষ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে বলেও মন্তব্য করেন এম এ মান্নান। স্বাধীন করছে আওয়ামী লীগে, উন্নয়ন করে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কিতাকিতি নিয়ে আমরা দরকার, আমরা নেতা, যে নেতায় আমরা কাজ করে, আমরা দরকার এই দল, যে দল আমরা কাজ করে। আগামী 30 আগস্ট নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হবে 33তম ফোবানা সম্মেলন। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নার্গিস আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় 20,000 প্রবাসীর মিলন মেলায় পরিণত হবে এবারের ফোবানা সম্মেলন। 8টি বিষয়ভিত্তিক সেমিনার, কাব্য, জলসা, সাহিত্য, আড্ডা ছাড়াও মিউজিক্যাল আইডল এবং মিস ফোবানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা। বাংলাদেশি বিভিন্ন পণ্যের স্টল সহ স্বাস্থ্যসেবা, জব ফেয়ার, আবাসন ফেয়ার সহ বিভিন্ন ধরনের স্টল থাকবে ফোবানা এক্সপোতে। নিউ ইয়র্কে 33তম ফোবানা সম্মেলন 3 দিনে 20,000 প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হবে এবং আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলন মেলায় পরিণত হবে, এই প্রত্যাশা আমাদের সকলের। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন হাসপাতালের জুরাইন শাখার ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ বিভাগের মাসব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক এই সেবা কর্মসূচির উদ্বোধন করে বলেন, গর্ভবতী মায়েরা প্রয়োজনীয় সব সেবা পাবেন এখান থেকে। এ সময় হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আদ্দিনের এই উদ্যোগ অব্যাহত থাকবে। রাস্তা দাসের রিপোর্ট। গর্ভকালীন সময় নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় গর্ভবতী মায়ের যেমন শারীরিক সুস্থতার প্রয়োজন, তেমনি দরকার সচেতনতা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। সমাজের সকল স্তরের গর্ভবতী মায়েরা যাতে এই সেবা নিতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে আদ্দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতাল মাসব্যাপী চালু করেছে স্বাস্থ্যসেবা। এই হাসপাতাল থেকে গর্ভবতী নারীরা ডেলিভারি পর্যন্ত সকল সেবা নিতে পারবেন। খুবই কম খরচে মানসম্মত সেবা কিভাবে দেওয়া যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আদ্দিন হাসপাতাল। একমাত্র আদ্দিনই পারে কম মূল্যে মানসম্মত সেবা দিতে, আর তাই প্রতিদিন গড়ে প্রায় 4,000 রোগী আদ্দিনের 8টি হাসপাতাল থেকে সেবা নিয়ে থাকে। হাসপাতালটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, এই সেবার মূল উদ্দেশ্য অর্থের অভাবে কোনো প্রসূতি মা যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হন। কোনো মা হাসপাতাল ছাড়া ডেলিভারি হবে না। হাসপাতাল যদি ডেলিভারি হয় তাহলে এইটাকে আমরা ঝুঁকি মুক্ত বলি। কোনো মা, প্রেগনেন্ট মাকে যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত সে ঝুঁকি মুক্ত না। সুতরাং তাকে আমরা হাসপাতালে আনতেই হবে। আমাদের আগের কনসেপ্ট ছিল যে আমরা বিপদযুক্ত যে সমস্ত মা আছে তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসতাম, আর যেগুলো স্বাভাবিক মা তাদেরকে আমরা বাসায় দায়ী দ্বারা ডেলিভারি করতাম। এখন এই কনসেপ্ট বাদ, এখন সব মারা হাসপাতালে ডেলিভারি হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিকুল হক হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। চিকিৎসা দেওয়ার সুযোগ করছে, মানুষের সেবা করার সুযোগ দিচ্ছে, এই জন্য তুমি ধন্য। তবে চিকিৎসা দিয়ে ধন্য না, সেবা করার সুযোগ পাচ্ছে বলে ধন্য। আজ থেকে 16 এপ্রিল পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। হাসপাতালটির এই সেবামূলক কর্মসূচিতে রোগীদের পাশাপাশি খুশি এলাকাবাসীও। রাস্তা দাস, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
নিরাপত্তা ত্রুটির দায়ে পদচ্যুত হয়েছেন ফেসবুকের শীর্ষ 2 নির্বাহী কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন ফেসবুকের টেক্সট ও অডিও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের প্রধান ক্রিস ড্যানিয়েলস এবং পণ্য বিভাগের প্রধান ক্রিস কক্স। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই দুজনের বিদায়ের ঘোষণা দেন। সম্প্রতি সার্ভারের নিরাপত্তা ত্রুটির কারণে ওয়েব দুনিয়ায় কয়েক ঘন্টার জন্য বিচ্ছিন্ন হয়ে যান ফেসবুক ও হোয়াটসঅ্যাপের কোটি কোটি ব্যবহারকারী। ফেসবুক চালুর পর থেকে এটিকেই সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করে মার্কিনীদের সুরক্ষা দেয়া প্রেসিডেন্টের সর্বোচ্চ দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল সংগ্রহের অনিশ্চয়তা দেখা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। একই সাথে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ডোনাল্ড ট্রাম্পের জারি করা জরুরি অবস্থা বৃহস্পতিবার সিনেট প্রত্যাখ্যানের পর ভেটো প্রয়োগের হুমকি দেন তিনি। দেয়াল নির্মাণের অর্থ ছাড়ের প্রস্তাবটি 49-41 ভোটে সিনেটে বাতিল হয়। দেয়াল নির্মাণের বিরুদ্ধে 12 জন রিপাবলিকান সিনেটরও ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন। কংগ্রেসের 2 কক্ষের অনুমোদন ছাড়া ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিশ্রুত এই বিল পাশ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস প্রতিযোগিতার আঞ্চলিক বাছাই পর্ব। 350-এরও বেশি প্রতিযোগী এতে অংশ নেন। রাজশাহীতে বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, ইসলামী সঙ্গীত শিল্পী জাফর সাদেক এবং এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AKM ফিরোজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ে উদযাপিত হল বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান। ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর, পেট্রো বাংলার অতিরিক্ত সচিব রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার তালুকদার এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর SFX গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো দুদিনের বিজ্ঞান মেলা। এতে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় পরিবেশ রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বিভিন্ন সায়েন্স প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক জ্ঞান বাড়াতে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানে বছরব্যাপী এ ধরনের আয়োজন থাকলে বিজ্ঞানের জটিল বিষয়গুলোতে তারা ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। এবার সাইফ পাওয়ার ব্যাটারি সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। এতে গ্রুপ রানার্স আপ হয়েই শেষ 4-এ জায়গা পেল তারা। সেমিফাইনালে ভারত অথবা শ্রীলঙ্কার মুখোমুখি হবেন সাবিনারা। নেপাল থেকে রিপোর্ট করছেন SM আশরাফ। ফুটবল শক্তির খেলা, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ মস্তিষ্কের ব্যবহারটাও। সেখানেই পিছিয়ে থাকলো বাংলাদেশের মেয়েরা। তাতে মাত্র 5 মিনিটেই নিজেদের জালে বল পাঠিয়ে দিলেন মাসুরা পারভিন। শুধু তাই নয়, পাসিং, বল কন্ট্রোল, প্রতিপক্ষের স্ট্রাইকারদের আটকানোর কৌশল, সব বিভাগই হাবুডুবু খায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 22 মিনিটে সাবিত্রা ভান্ডারী যে গোল করলেন, বাপ্রান্তে রক্ষণবাগের ভুলটাও তাতে ফুটে উঠল। নেপালের নম্বর 9কে আটকাতে হিমশিম খেতে হয়েছে মাসুরা আখি খাতুনদের। বাংলাদেশের জালে তৃতীয় গোলটি স্বাগতিকদের ফুটবল পরিণত বোধেরই উদাহরণ। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণ একটি, তবে 63 মিনিটে স্বপ্না যে শট নিয়েছেন তা রুখে দিতে বেগ পেতে হয়নি নেপালি গোলরক্ষককে। আর তাই শহীদ রঙ্গশালা থেকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সাবিনা সানজিদাদের। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আরও কত জায়গায় কাজ করতে হবে, এই ম্যাচ দেখে সেই ছক কষার সুযোগ পেলেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। প্রশ্ন হলো, সেমির আগে সেই ছক দেখে ভুলগুলো শোধরাতে পারবে তো বাংলাদেশ? SM আশরাফ, ATN বাংলা, বিরাটনগর, নেপাল। এবার পার্টেক্স খেলার খবর। বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং ফুটবল ও ক্রিকেট সংগঠকদের হেয় করে বক্তব্য দেয় কিরণের বিরুদ্ধে মামলা করেন বাড্ডা জাগরণী ক্রীড়া সংঘের সহসভাপতি আবু হাসান চৌধুরী প্রিন্স। সেই মামলায় কিরণকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন নিতে গেলে আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে 28 বছর পর ডাকসু নির্বাচন জরুরি ছিল বললেন প্রধানমন্ত্রী। দল পুনর্গঠনের উপর এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানিকগঞ্জে খন্দকার দেলোয়ারের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।